হ্যালো এভরিওয়ান, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে 6th সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ তোমাদের মেজর পেপার 14-এ রয়েছে বেশ কিছু কবিতা। তো সেখান থেকে আজকে একক নাম্বার 1-এ রয়েছে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, অর্থাৎ এখানে তোমাদের মোট 8টা কবিতা দেওয়া হয়েছে। অলরেডি আমি তোমাদের সঙ্গে বেশ কিছু কবিতা আলোচনা করে ফেলেছি। তো আজকে যে কবিতাটি আমি আলোচনা করব সেটা হচ্ছে সমরূঢ় কবিতা। তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার আগে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে 1199 টাকা। পুরো নোট সাজেশনস ইচ অ্যান্ড এভরিথিং পাচ্ছ তোমরা। কিন্তু এখন এই মুহূর্তে আমাদের একটা অফার চলছে সেন্টার থেকে, প্রথম 100 জন স্টুডেন্টকে আমরা নোটসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি। তোমাদের কি করতে হবে, শুধুমাত্র আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করতে হবে এবং 99 রুপিস রেজিস্ট্রেশন ফিস শুধুমাত্র আমরা চার্জেস নিচ্ছি এবং পুরো 1199 টাকার কোর্স যেটা আছে সেটা কিন্তু ফ্রিতে প্রোভাইড করছি। তুমি সমস্ত নোটস সাজেশনস ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে পারি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো আজকের আমার আলোচনার বিষয় সমরূঢ় কবিতা, জীবনানন্দ দাশ রচিত। সবার প্রথমে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব। জীবনানন্দ দাশ কে ছিলেন? কবি জীবনানন্দ দাশ কিন্তু ছিলেন একজন বাঙালি প্রসিদ্ধ বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং দার্শনিক। তার ভাষাবিদ্যার ক্ষেত্রে যথেষ্ট অবদান ছিল। তাছাড়া তিনি রাষ্ট্রবিদ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছিলেন। তিনি 1926 খ্রিস্টাব্দে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। তখন বেঙ্গল প্রেসিডেন্সি ছিল এবং ব্রিটিশরা তখন শাসন করত। তার পিতার নাম ছিল সত্যানন্দ দাশগুপ্ত, মাতার নাম ছিল কুসুম কুমারী দাস। তিনি বাংলাদেশের বরিশাল ব্রজমোহন স্কুলে পড়াশোনা করেছিলেন। তারপরে কলকাতার প্রেসিডেন্সি কলেজে তিনি অ্যাডমিশন নিয়েছিলেন, ইংরেজি বিষয়ে পড়াশোনা করেছিলেন এবং বিএ এবং এমএ ডিগ্রিও কিন্তু তিনি লাভ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তার বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ছিল ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, রূপসী বাংলা, মহাপৃথিবী। 1954 খ্রিস্টাব্দে ভারত যখন স্বাধীন হয়েছিল, 1947 স্বাধীন হয়েছিল, কিন্তু 1954 সালে তিনি মারা গিয়েছিল 22শে অক্টোবর। তো চলো এবার সমরূঢ় যে কবিতাটি রয়েছে তার মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক। কি বলেছে কবিতাটা পাঠ করে প্রথমে শোনাচ্ছি, তারপর মূল বিষয়বস্তুতে আমি ফিরে আসছি। বলছে, বরং নিজেই তুমি লেখো নাকো একটি কবিতা, বলিলাম ম্লান হেসে, ছায়াপিণ্ড দিল না উত্তর, বুঝিলাম সে তো কবি নয়, সে যে আরূঢ় ভণিতা। পাণ্ডুলিপি, ভাষ্য, টিকা, কালি আর কলমের পর বসে আছে সিংহাসনে কবি নয় অজর। অক্ষর অধ্যাপক, দাঁত নেই চোখে তার অক্ষম পিছুটি, বেতন 1000 টাকা মাসে আর 1000 দেরেক পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি। যদিও সে সব কবি ক্ষুধা প্রেম আগুনের শেখ, চেয়েছিল হাঙরের ঢেউয়ে, খেয়েছিল লুটোপুটি। এবার এর মানেটা তোমাকে বুঝতে হবে। জীবনানন্দ দাশের যে সমরূঢ় বলে যে কবিতাটি ছিল মূলত পাণ্ডিত্য ও প্রকৃত সৃজনশীলতার দ্বন্দ্ব নিয়ে লেখা একটি ব্যঙ্গাত্মক কবিতা। এখানে কবি প্রকৃত কবি এবং প্রাতিষ্ঠানিক পাণ্ডিত্য বা অধ্যাপনার মধ্যে যে দুস্তর ব্যবধান তাকে খুব নিষ্ঠুরভাবে কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন। প্রথমেই আমরা দেখতে পাই যে কবিতার শুরুতে এক ব্যক্তিকে তিনি ছায়াপিণ্ড বলে আহ্বান করেছেন এবং তিনি একটি কবিতা লিখতে তাকে অনুরোধ করেছেন, কিন্তু সেই অবয়বটি নিরুত্তর, তার কোনো উত্তর কিন্তু পাওয়া যায় না। বলছে, বরং নিজেই তুমি লেখো না একটি কবিতা, বলিলাম স্নান হেসে, ছায়াপিণ্ড দিল না উত্তর। মানে কোনো ব্যক্তি কোনো উত্তর দিল না যখন আমি কবিতা তাকে লিখতে বললাম। এখান থেকেই বোঝা যায় যার কথা বলা হচ্ছে তার ভেতরে সৃজনশীলতার কোনো প্রাণ নেই। অর্থাৎ যে কোনো কবিতা লিখতে পারে না তার মধ্যে কিন্তু কোনো সৃজনশীলতা নেই। যে গল্প লিখতে পারে না, নিজে থেকে বানিয়ে কিছু করতে পারে না, তার মধ্যে কোনো প্রাণ নেই, তার মধ্যে কোনো কথা নেই। তো বলছে, ছায়াপিণ্ড দিল না উত্তর, বুঝিলাম সে
কবি নয়, সে যে অরুর ভনিতা। এখানে বলছে সে কেবল মৃত শব্দের স্তূপ নিয়ে নড়াচড়া করে। মৃত শব্দ বলতে যার মধ্যে কোনো নতুনত্ব নেই। অধ্যাপক বনাম এবার কবির কথা এখানে বলা হয়েছে যে পাণ্ডুলিপি, ভাষ্য, টিকা, কালি আর কলমের পরে বসে আছে সিংহাসনে কবি নয় অজর। অর্থাৎ এখানে জীবনানন্দ দাশ প্রথাগত শিক্ষা ব্যবস্থা এবং পণ্ডিতদের আক্রমণ করেছেন। ব্যাপারটা কি বলেছেন দেখবা যে বর্তমান দিনের পড়াশোনাটা কেমন হয়ে গেছে, নোটস ওরিয়েন্টেড পড়াশোনা হয়ে গেছে। বোঝায় কম বলে বেশি, ঠিক আছে, বোঝায় কম বলে বেশি, খালি নোটস ওরিয়েন্টেড পড়াশোনা। কলেজ নয়, স্কুল লাইফেও কিন্তু তাই হচ্ছে। কিন্তু আমাদের সেন্টার থেকে আমরা ম্যাক্সিমাম কিন্তু আমরা সেই পড়াগুলো তোমাদের পড়িয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলে গেলে পরেই সেখানে টেটটা পায়। বাকিরা সব নোটস 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 করে মাথা খেয়ে নিচ্ছে। কিন্তু তোমাদের প্রথমত নোটসের থেকেও বেশি দরকার হচ্ছে একজন টিচার তোমাকে কতটা পড়াটা বোঝাতে পারছে, এটা কিন্তু খুব ম্যাটার করে। সুতরাং আমরা সময়ের অভাবে হয়তো সেইভাবে করে জিনিসগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি না। এটা যদি 6 মাসের জায়গায় 1 বছর সময় হতো তাহলে কিন্তু আমরা অঢেল একটা সময় পেতাম এবং সেখানে কিন্তু ক্লাসগুলোকে আমরা পরিপূর্ণভাবে তোমাদেরকে দিতে পারতাম। তো এখানেও কিন্তু আমরা দিচ্ছি, বলছি না যে দিচ্ছি না। তো এখনকার দিনে বর্তমানে কী হয়, দেবা জেরক্সের দোকানদারগুলো পাণ্ডুলিপি নিয়ে বসে আছে, টিকা নিয়ে বসে আছে, ভাষ্য, কলম, মানে সব কিছু আছে, সব কিছুর একদম মহা সমারোহ। কিন্তু কি বলছে যে একটি কবিতা লিখতো, অর্থাৎ সৃজনশীলতা কারো নোটসের মধ্যে নেই। নিজে থেকে তৈরি করা, যেটা খালি কি নকল করা। কোনো টিচার পড়াচ্ছেন, একটা বই থেকে কপি করে নিচ্ছে বা একটা বই থেকে পড়াচ্ছে, সেই বই থেকে পুরোপুরি হুবহু তোমাকে নোট দিচ্ছে, এই পরের দিন পড়ে আসবে, এই যে এই নোটটা পড়ে আসবে। বাংলা তুমি পড়বে, তোমার বোঝানোর কোনো গল্প নেই ওখানে। এই কবিতাটা পড়ে আসিস রে, এই গল্পটা একটু পড়ে আসিস, হ্যাঁ আমি পরের দিন কিন্তু এখান থেকে এত বুদ্ধি তোকে ধরবো। তাহলে সৃজনশীলতা হচ্ছে একজন শিক্ষকের মধ্যে যদি সেই সৃজনশীলতাটা না থাকে, তাহলে তুমি ওই যতই পাণ্ডুলিপি নিয়ে, টিকা নিয়ে, তুমি ভাষ্য নিয়ে, হ্যাঁ কলম নিয়ে বসে থাকো, সেটা শুধুমাত্র লোক দেখানো, এটা অজর হবে। তো যার কোনো সৃষ্টিশীল ক্ষমতা নেই, তিনি কেবল অন্যের সৃষ্টিকে ব্যবচ্ছেদ করে নিজের জীবিকা নির্বাহ করতে পারে মাত্র, কিন্তু তার মধ্যে কোনো কিন্তু ক্যাপাবিলিটি নেই, তার মধ্যে কোনো সৃজনশীলতা নেই, সে নিজে থেকে কিছু তৈরি করতে পারছে না, সে অন্যের খালি, যেমন মনে করো আজকে আমার কথাই বলি, আমরা কিন্তু কাউকে থেকে কপি করি না, আমরা নিজের মতন করে কাজ করার চেষ্টা করি, একদম সৃজনশীলভাবে কাজ করছি আমরা। আমাদের সাজেশন সবার আগে ইউটিউবে প্রোভাইড করা হচ্ছে এবং সেখান থেকে দেখে নিয়ে বাকিরা মারছে। দেখা যাচ্ছে যে কিছু কিছু আছে যারা আমাদের থেকে দেখে নিয়ে মারছে, স্টুডেন্টের নাম করে নোটস নিচ্ছে, নোটস নিয়ে তারা রীতিমতো ব্যবসা করছে। তো নিজের মধ্যে যতক্ষণ পর্যন্ত সৃজনশীলতা আসবে না ততক্ষণ পর্যন্ত আমার মতে পড়ানোই উচিত না। সৃজনশীলতাটা খুব দরকার। একজন শিক্ষকের মধ্যে যদি সৃজনশীল বিষয়টাই না থাকে, নিজের সৃষ্টি যদি বিষয়টা না থাকে, তাহলে কিন্তু খুব মুশকিল। তো বলছে পরবর্তীতে কি বলছে যে এখানে অক্ষর অধ্যাপক, সে একটা অক্ষর অধ্যাপক মাত্র, দাঁত নেই চোখে তার অক্ষম পিছুটি, মানে কথাটা ভালো করে বুঝবা যে তার মধ্যে কোনো গুণই নেই। বেতন 1000 টাকা মাসে, আর 1000 দেড়েক পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি। অর্থাৎ এখানে বুঝতে হবে, এখানে কবি অধ্যাপকদের বা সমালোচকদের কৃমিরের সাথে তুলনা করেছেন। প্রকৃত কবিরা জীবনে অনেক কষ্ট, ক্ষুধা আর অভাব সয়ে কবিতা লিখে গেছেন, অথচ সেই কবিরা মারা যাওয়ার পর তাদের সাহিত্য নিয়ে চর্চা করা, টিকা লেখে আধুনিক পণ্ডিতেরা 1000 টাকা বেতন এবং সম্মানী পাচ্ছেন। তাহলে যারা একটা সময় কবিতা লিখে গেছেন, যারা একটা সময় কঠোর পরিশ্রম করে গেছেন, সেগুলোকে নকল করে আজকে দেখবা যে আমরা আন্তর্জাতিক কবিতা পড়ি বাংলা বইয়ের মধ্যে, ট্রান্সলেট করে কবি হয়ে গেছে। আজকে আমরা ক্লাস 11-12 দেখেছি বেশ কিছু কবিতা, আন্তর্জাতিক কবিতা আছে, আন্তর্জাতিক গল্প আছে, সেগুলোকে ট্রান্সলেট করে নিয়েই সে কবি হয়ে গেছে, রাইটার হয়ে গেছে। তো এই সমস্ত বিষয়গুলোর কথা কবি দেখে ব্যথিত হয়েছেন যে এগুলো করেই তারা 1000 টাকা, মানে 1500 টাকা বেতন পাচ্ছে সম্মানী বাবদ। তো কবি কিন্তু তারপরে কি বলছে, যদিও সেসব কবি ক্ষুধা, প্রেম আগুনের শেখ, চেয়েছিল হাঙরের ঢেউয়ে, খেয়েছিল লুটোপুটি, অর্থাৎ কবিদের জীবন ছিল সংগ্রামের। কিন্তু এই অধ্যাপকরা সেই যন্ত্রণার খবর না রেখে কেবল তাদের সাহিত্যকে পণ্য বানিয়ে অর্থ উপার্জন করছেন। তাহলে এখন বর্তমান দিনে কি হচ্ছে, বর্তমান দিনে এগুলোকে মানে
মানে সঙ্গী করে সাথী করে তারা কিন্তু কি করছে, নিজের সৃজনশীলতা কাজে না লাগিয়ে খালি বিক্রি করে অর্থ উপার্জন করছে, আর কিচ্ছু না। তো এখানে এই কবিতার মধ্যে দিয়ে আমরা দেখি যে কেবল শারীরিক বার্ধক্যের বর্ণনা নয়, চিন্তার জগতের মানুষের জীর্ণতা, দৃষ্টিশক্তির সীমাবদ্ধতাকে কবি বুঝিয়েছেন যে মানুষের এখন সৃজনশীলতার বড়ই অভাব। মোবাইল ফোনের পেছনে, ইন্টারনেটের পেছনে এত পরিমাণে সময় দিচ্ছে মানুষ আজকাল যে তার মধ্যে থেকে যে সঠিক কিছু বেরোবে সেই জিনিসগুলো কিন্তু বেরোতে পারছে না। তো এখানে কবিতা লেখা আর কবিতা নিয়ে টিকা টিপ্পনী লেখা কিন্তু এক নয়। কবিতার মূল বক্তব্য হচ্ছে এই জায়গাটাই। এখানে কবিতায় অনেকদেরকে নিয়ে সমালোচনা করেছেন, মৃত কবির হাড় মাংস নিয়ে তারা ব্যবসা করছেন, অর্থাৎ কি যারা হয়তো একটা সময় খুব সুন্দর সুন্দর সাহিত্য সৃষ্টি করে দিয়ে গেছেন তাদের জিনিসগুলোকে নিয়ে এখানে কাজ করা হচ্ছে। কবি কিন্তু এই সংগ্রামটাই এখানে করেছেন এবং এক কঠিন সত্যকে কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। এবং সহজ ভাষায় বলতে গেলে প্রকৃত কবিরা জীবনের ঝুঁকি নিয়ে হলেও সৃষ্টি করে যান। তারা কিন্তু কখনোই ওই মেধাহীন মানুষের মতন কিন্তু কাজ করে না। তারা নিজেদের ভাগ্য নিয়ে কিন্তু ভাবে না, তারা নিজেদের ভাগ্য একদম সমরূঢ় হয়ে নিজেদের ভাগ্য নিজেরা গড়ে তোলেন। তো এই ছিল কবিতাটার মূল বিষয়বস্তু। সমরূঢ় মানে তোমার মধ্যে কি যে এক নতুনত্ব সৃষ্টি থাকতে হবে এবং তোমাকে জীবনে উন্নত করার এক প্রচেষ্টা থাকতে হবে, তোমার মধ্যে সৃজনশীলতা থাকতে হবে। তো কবি জীবনানন্দ দাশ এই কথাটাই কিন্তু তোমাদের এই কবিতার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আর একটা ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। কবিতাটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাদেরকে বলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।